শুভ দিন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। প্রথমেই আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করলাম এবং ওনার চরণে আমি সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করলাম। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা যদি আমাকে যোগ্য মনে করো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো। তো আজকে আমি যেই বিষয়ে কথা বলতে চলেছি সেটা, যখন সেটা ঘটেছিল তখন এরকম হেসে হেসে কথা বলার মতন সিচুয়েশন ছিল না, বা খুবই খারাপ মানসিকতার একটি মহিলাকে নিয়ে আজকে আমি বলতে চলেছি। উনি কিন্তু আমার নমস্য একজন ব্যক্তি, আমার ম্যাম বা আমার স্কুলের টিচার। তো কি বিষয় সেটা নিয়েই আমি এগিয়ে চলছি। আর তোমাদের কেমন লাগবে সেটা জানিও আমাকে। তো আমার যখন বিয়ে হয় 90 সালে, তখন আমি এই বাড়িতে আসার আমার বউ ভাতের দিন আমি দেখলাম যে আমার বউ ভাতের যে দিন আমি যখন সেজে গুজে বসে আছি, তো দেখলাম আমার স্কুলেরই প্রাইমারি সেকশনের একজন ম্যাম বা মিস বলতাম আমরা, উনি প্রাইমারি সেকশনেই পড়াতেন আপ টিল ক্লাস 4। তো 1 থেকে 4 হিস্ট্রি আর ইংলিশ পড়াতেন। তো উনি ওনার ছেলে এবং স্বামীকে নিয়ে এলেন এবং আমাকে একটি গিফট দিলেন। তো আমি উঠে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম এবং বললাম, মিস আপনি আপনাকে চিনতে পারছেন? তখন বললো যে না, আরে ঠিক চিনতে পারছি না, তবে শুনেছি তুমি ডায়েসিশনের মেয়ে। তো বললো, তুই করেই বলেছিল কিন্তু। তো কি করে জানলো? তখন আমার বড় ননদ বললো, ও আমাদের পাড়াতেই থাকে, আমার বাল্য বন্ধু। আমার বড় ননদের বাল্য বন্ধু, আমার রাস্তার ওপারটাইতে তারা থাকে। তখন তারপর যাই হোক মিটে গেল। তারপরে এরকম কিছুদিন চলে যাবার পর একদিন আমাকে আমার বড় ননদের মেয়ে, আমার যখন বিয়ে হয় আমার তখন বড় ননদের মেয়ে ক্লাস 6-এ পড়ে। তখন সে একদিন এসে আমাকে বলল যে মামি, আমার একটা খুব কঠিন একটা এসে লিখতে দিয়েছে স্কুলে, তুমি কি লিখে দিতে পারবে? তখন আমি বললাম কি বিষয় বল। তখন ও বলল যে একটা বাঘকে যদি খাঁচায় বন্দি করে রাখা যায়, মনে করো তুমি সেই বাঘ, সেটা তখন তার কেমন লাগবে, এটাই হলো এসে লেখার বিষয়বস্তু। তো আমি বললাম ঠিক আছে, একটু সময় দে, আমি ভেবে নিই। তো আমি মনে মনে কিছু পয়েন্ট ভেবে নিয়ে ওকে লিখে দিলাম। ও এসেছিলো সন্ধেবেলায় 6টা সাড়ে 6টায়। তো আমি লিখে দিলাম, লিখে দিয়ে ওকে পড়ে বুঝিয়েও দিলাম। আমি খুব উৎসাহ পেলাম, খুব ভালো লাগলো যে দেখো আমার কাছে এসে লিখতে চেয়েছে। আমার লেখাটা ও পরের দিনকে লিখে ওটা ক্লাসে ওরা সাবমিট করবে, আমার খুব ভালো লাগলো। তো তখন ও লেখাটা দৌড়ে দৌড়ে গিয়ে ওর বাবা নিতে এসছে। ওর মায়ের সঙ্গে আসতো মাঝে মাঝে বিকেলবেলা, যেহেতু আমার বড় ননদের বাড়ি একটা স্টপেজের এদিক ওদিক। তখন ও এসে ওর বাবা যখন রাত্রিবেলা ওদের নিতে এসছে, তখন দেখাচ্ছে যে বাবা দেখো মামি আমাকে এসে লিখে দিয়েছে। তোর বাবা পড়লো, পুরো এসেটাকে পড়লো, 1.5 পাতা এসেটা পড়লো, বললো বাহ খুব ভালো তো লিখেছো, তোমার ইংলিশের দখল আছে দেখছি। তো আমিও তখন ছোটো মেয়ে, মোটে 22 বছর বয়স, খুব খুশি হলাম আমি। তো সে নিয়ে চলে গেল। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো অন্তর্নিহিত অর্থ থাকতে পারে বা কিছু থাকতে পারে সে বিষয় তো না। তারপরে অনেকদিন পর এরকম করে আবার 2-3 মাস কেটে গেল। জানো, কেটে যাওয়ার পর আমার আর এক ননদের ছেলে একদিন আমাকে এসে বললো, সে তার কাজের মেয়ে, যে তাকে রাখতো, সে তখন ক্লাস 2-তে পড়ে, যে তাকে রাখতো আর কি। তো সেই মেয়েটি দেশে গেছে, কারণ তার মা বাবা দুজনেই ননদ নন্দাই দুজনেই চাকরি করতো। তো দেশে গেছে। তো তাই জন্য স্কুল বাসকে বলা হয়েছে এখানে আমাদের বাড়ির সামনে, এটা ওর মা বাড়ি, ওখানে নামিয়ে দিয়ে যাবে। তো আমাকে বলে মামি তুমি বিকেলবেলা আমাকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে দেবে, বলে খেয়ে দিয়ে সে ঘুমোতে চলে গেল। তো সন্ধেবেলা আমি উঠে তার অঙ্কের হোমওয়ার্ক ছিল, কিছু ইংলিশের, ক্লাস 2-তে পড়তো ছেলেটি, একটু মেক সেন্টেন্স ছিল,
ছোটোখাটো বাংলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। তখন আমি বললাম যে অঙ্কটা কি আমি করাবো, কারণ তার বাবা অঙ্কে তুখোড়। তার বাবা সরকারি চাকরি করা সত্ত্বেও শনি রোববার অঙ্ক আর ফিজিক্স পড়াতো ছাত্রছাত্রীদের। তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি করো, মা বলেছে ম্যাথসটাও মামিকে দিয়ে করিয়ে আনবি, মানে হোমওয়ার্ক, কিন্তু হোমওয়ার্কটা তুমি মেন খাতায় করিও না, একটা অন্য খাতায় করি দাও, আমি বাড়িতে গিয়ে লিগালে। হ্যাঁ সেটাই ভালো, ভুল ত্রুটিও তো হতে পারে, কারণ আমি তো জানি আমি অঙ্কে কাঁচা। তো ক্লাস 2 এর অঙ্ক না পারারই কী আছে, আমার মেয়েদেরকে তো আমি 5 পর্যন্ত অঙ্ক করিয়েছি। তো আমি অঙ্ক টঙ্ক করালাম, তবে যা যা ছিল বাক্য রচনা, মানে ইংলিশের যে মেক সেন্টেন্স বলে সেগুলো ছিল, বাংলায় কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, তো চ্যাপ্টারগুলো পড়ে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করে নিলাম, এরকম টুকটাক সামান্য করে ওর চলে গেল। কিন্তু বারবার এই জিনিসগুলো, লেখাপড়ার জিনিসগুলো আমাকে দিয়ে করাচ্ছে কেন, সেটা আমি সেদিনকে বুঝিনি। সেটা বুঝেছি অনেক 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 দিন পরে। আর আমি একটু বোকাশোকা তখন ছিলাম, এখনও যে খুব মানে বুদ্ধির দিক থেকে ডেভেলপ হয়েছে তা না, মানে খুব ঘুরিয়ে পিছে বা ফাঁদে ফেলে দিলে পরে আমি কিন্তু খুব একটা বেরিয়ে আসতে পারি না। তবু আগের থেকে আমি অনেকটা নিজেকে মানে অনেক ম্যাচিওর্ড হয়েছি বয়সের সঙ্গে সঙ্গে, মানে থেকে শেখা যাকে বলে। পরে জানতে পারলাম সেই আমার স্কুল ডাইসেশনের যে টিচার এসছিল, মিস এসছিল, আমার বউ ভাতে হিস্ট্রি পড়াতো, ইংলিশ পড়াতো আমাদের, সেই মিস বা সেই ম্যাডাম কীরকম কলকাঠি নেড়েছে। মানে এই যে আমাকে দিয়ে যে হোমওয়ার্ক করানো হচ্ছে বা এসে লেখানো হচ্ছে বা কিছু দরকার হলে ভাগনা ভাগ্নিদের কাছে মানে আমার কাছে পাঠানো হচ্ছে, এটা হলো আমার পরীক্ষা, আমি সত্যি লেখাপড়া করেছি কি না, আমি সত্যি গ্র্যাজুয়েট কি না, এটা দেখার জন্য, বা আমি সত্যি কনভেন্ট এডুকেটেড কি না, এইটা হলো আমার এক্সাম হচ্ছে। মানে বিয়েতে আগেরকার দিনে হতো না, চলে দেখা হতো, চুল খুলে দেখা হতো, আমার তো সেসব হয়নি, এবং আমার সার্টিফিকেটসও আমার স্বামী বা আমার শ্বশুরমশাই কেউ দেখতে চায়নি, মিথ্যে বলে তো লাভ নেই, ওরা কোনো কিছুই দেখতে চায়নি। তো ওই যে ম্যাডাম, যে মিস, উনি বলেছিলেন আমার বড়ননদকে, যেহেতু বড়ননদ তার বুজম ফ্রেন্ড, একসঙ্গে তারা এম এ ক্লাসে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম এ পড়তে গিয়ে তাদের আলাপ পরিচয়, এবং যথারীতি পাড়াতে থাকে বলে একটা তো মুখ চেনাচিনি ছিল, বন্ধুত্ব ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম এ পড়তে গিয়ে। তো সে নাকি বলেছিল, বাবা তোরা আর মেয়ে পেলি না, এই মেয়েটার সঙ্গে তোর ভাইয়ের, একমাত্র ভাইয়ের বিয়ে দিলি, এ তো 2-3 বার ফেল করেছে, লেখাপড়ায় মোটেই ভালো না, মেয়েটা মোটেই ভালো না। তো এই কথাটা কথা প্রসঙ্গে অনেক সময় হয় না, কথা প্রসঙ্গে কথাটা বেরিয়ে যায়, তো বেরিয়ে গেল। বেরিয়ে যাবার পর আমি বললাম তাই নাকি, আমি তো কোনো দিন ফেল করিনি ক্লাসে। হ্যাঁ, আমি আহামরি লেখাপড়ায় কোনো দিন ছিল না, মিথ্যে কথা বলে লাভ নেই, আমি 1 থেকে 10-এর মধ্যে কোনো দিন হইনি। হ্যাঁ, 11-12 আমি হয়েছি, 11-12 একবার আমি 4th হয়েছিলাম, আর একবার আমি বোধহয় 12th হয়েছিলাম। তো কিন্তু ক্লাস 10 পর্যন্ত যেহেতু আমি অঙ্ককে প্রচণ্ড ভয় পেতাম, এই অঙ্কতেই আমি কি বলবো, ওই ঘষে ঘষে পাস, তাহলে আর উঠবে কি করে বলো, মানে নম্বরটা টোটালটা উঠবে কি করে। কিন্তু ক্লাসে ফেল তো আমি কোনোদিন করিনি। তো আমি রাত্রিবেলা খুব দুঃখ পেলাম পাওয়ার পর, কারণ একজন টিচার এরকম আমার সম্বন্ধে বলতে পারলো, এবং উনি বৌভাতের দিন বলে গেলেন যে উনি আমাকে ঠিক চিনতে পারছেন না, কারণ ওনার তো স্বাভাবিক কথা, প্রাইমারি সেকশন থেকে 4টে সেকশন মিলিয়ে মানে প্রায় তোমার 200-250 মতন স্টুডেন্ট বেরোচ্ছে, আর আমি কবেকার, মানে আমার গ্র্যাজুয়েশনের পর, আমার মানে গ্র্যাজুয়েশন রেজাল্ট বেরোয়নি তখন আমার বিয়ে হয়ে গেল, তো মনে রাখার কথাও না। যার আমাকে মনেই নেই, সে কি করে বললো আমি 2-3 বার স্কুলে ফেল করেছি। যদি আমার কোনো বন্ধু দেখে আমার এই ভিডিওটা, সে বলতে পারবে যে আমি সত্যি কীরকম স্টুডেন্ট ছিলাম, বা আমি ফেল করা স্টুডেন্ট ছিলাম কিনা। তো মনে খুব দুঃখ লাগলো, এবং আমার রাত্রিবেলা আমার স্বামীর কাছে কেঁদে কেটে এই কথাটা বললাম, কাকে বলবো বলো, তো বললাম। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি কায়দা করে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটসগুলো আমি কথার ছলে দেখিয়ে দেবো যখন কথাটা হয়েছে। কিন্তু পরক্ষণে উনি বললেন, না তুমি কেন করতে যাবে, মানে তোমাকে প্রমাণ দেবার কি আছে, এটা তো কোনো প্রমাণ দেবার নেই, আমি আমার বাবা কেউ তো তোমার কাছ থেকে প্রমাণ চাইনি।
আমার মানে মনে মনে ঘুরতে লাগলো, মনে হয় দেখিয়ে দেওয়াই ভালো, মনে হয় দেখিয়ে দেওয়াই ভালো। কিন্তু আমার স্বামী বলল, না, একদম দেখাতে হবে না, আমি জানি তুমি কি, যে বলছে তাকে বলতে দাও, ওপরে একজন আছেন, উনি ঠিক তার বিচার করবেন। তো আমি এর আগে যে আমার ভাগ্নিকে এবং ভাগনাকে যে পড়ালাম, তাদের বাড়ির লোকেরা স্যাটিসফাইড। তারা বললো, না বেশ ভালো লিখেছে, তো এসেটা বেশ দখল আছে, এই কথা বললো। এবং আমি যে হোমওয়ার্কগুলো করিয়ে দিয়েছিলাম আমার ভাগনাকে, সেগুলোও সঠিক ছিল। তো একজন টিচার, যার আমি ছাত্রী ছিলাম এককালে, সে আমার নামে কেন এরকম মিথ্যে কথা বলবে, যে আমাকে বৌভাতের দিন চিনতেই পারিনি? কারণটা হলো, তার দাদার একটি মেয়ে ছিল, সেই মেয়েটি কোনো কারণে একটি ছেলের সঙ্গে প্রেম ছিল, প্রেম তো হতেই পারে, ছেলেটি একটি কম্পাউন্ডার ছিল, মানে একটি ডাক্তারের আন্ডারে কম্পাউন্ডারই কাজ করত, তার সঙ্গে প্রেম ছিল। এবং বাড়ি থেকে যেহেতু বিয়ে দেবে না, সেহেতু সে পালিয়ে গেছিল সেই ছেলেটির সঙ্গে। এবং প্রায় এক সপ্তাহ পর পুলিশকে মানে অ্যাডাল্ট পালাতেই পারে, পুলিশও সেরমভাবে হস্তক্ষেপ করতে পারে কি পারে না, তবুও তাকে বুঝিয়ে সুজিয়ে ভয় দেখিয়ে, পাড়ার তো অনেক হোমরা চোমরা নেতা আমলা আছে, তাদের ভয় দেখিয়ে থ্রেট করে সেই মেয়েটিকে ফিরিয়ে এনেছিল। মানে এই বদনাম রটে যাবার পরে তো মেয়েটি চট করে বিয়ে হতে পারে না, সেই মেয়েটি আমারই কাছাকাছি বলেছিল। তখন ওই ম্যাডাম নাকি আমার ননদকে বলেছিল যে মেয়েটি দেখতে শুনতে ভালো এবং আমার থেকে অনেক 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 গুণ রূপসী। তো রূপ দেখিয়ে বলতে চেয়েছিল যে আমার হাজবেন্ডের সঙ্গে যাতে বিয়ে দেওয়া হোক। কিন্তু যেহেতু আমার শ্বশুর মশাই, একটা ভুল জীবনে মানুষ করতেই পারে, দেখো একটা বয়স হয়তো, যে এই বয়সে একটা মানে সবাইকেই ভালো লাগে, মানে চোখে একটা রঙিন চশমা পরা থাকে, তো তখন কম্পাউন্ডারকেও তার হিরো মনে হয়েছে, তো করতেই পারে একটা ভুল, মানে তার জীবন মানে বৃথা হয়ে গেল, সেটা তো সেই ব্যাপারটা না। কিন্তু যেহেতু আমার শ্বশুর মশাই কাউন্সিলর ছিলেন এবং চেয়ারম্যানও ছিলেন এতে কর্পোরেশনের, একটা নাম করা ফ্যামিলি, সেখানে পাড়ায় সবাই জানে, সেই মেয়ের সঙ্গে তো বিয়ে দেওয়া যায় না, তখন সেটা রিজেক্টেড হয়ে গেছিলো আর কি। আমার স্বামীও বিয়ে করতে চায়নি তাকে, তাই জন্য উনি ওনার প্রতিশোধ এরমভাবে নিলেন। যেহেতু আমার আমি পড়াশোনায় খারাপ, যে এই কথাটা যদি বলা হয়, তাহলে আমি শ্বশুরবাড়িতে খোঁটা শুনবো, কিছু বলতে গেলে সে শুনতে হবে তুমি তো 2-3 বার ফেল করেছো, তুমি আবার মুখ নাচছো কি, এই কথাটা শুনতে হবে। কত বড় মিথ্যে কথা বলো তুমি। অত্যন্ত লজ্জার বিষয়, উনি আমার স্কুলেরই টিচার, এবং টিচার মানে মানে কি বলবো, আমাদের গড়ে পেটে, মানে ছাত্রছাত্রীদের গড়ে পিঠে মানুষ করার কাজ কিন্তু তাদের হাতেই বেশি থাকে। বাড়িতে আমরা কতটুকু থাকতাম, সকাল থেকে তো সেই স্কুলেই, মানে তারপর থেকে না আমি ওনাকে কোনোদিন ক্ষমা করতে পারিনি। ওনার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, কথা বলেছি, হেসে কথা বলেছি, সবই করেছি, কিন্তু ওনাকে আমি কোনোদিন প্রশ্নও করিনি কেন উনি এই জিনিসটা করেছিলেন আমার সঙ্গে। কিন্তু আমার মনে সেই দুঃখটা থেকে গেছিল, জানো তো, প্রচণ্ড দুঃখ থেকে গেছিল। কিন্তু আমি ওনার সঙ্গে সবসময় কথা বলেছি, রাস্তায় দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, যেহেতু রাস্তায় দেখা হবেই আসা যাওয়ার পথে, হতোই, মাঝে মাঝেই হতো, করেছি আমি। কিন্তু আমার দিক থেকে কখনো আমি ওনাকে ডিসরেসপেক্ট বা অসম্মান করিনি। উনি এই বছর নববর্ষের আগে, আমাদের এই বছরে নববর্ষের আগে উনি চলে গেলেন। আমাদের এখানে যে মারবাড়ি হসপিটাল ছিল, উনি প্রায় 1 মাস সেখানে ছিলেন, ওনার ক্যান্সারে উনি আক্রান্ত ছিলেন, তিনি মারাই গেলেন। তো মারা যাওয়াতে আমার দুঃখ লেগেছিল। কেন দুঃখ লেগেছিল জানো? আমি তো একজনের সন্তান ছিলাম, সেদিনকে তো উনি আমাকে বদনাম করার চেষ্টা করেছিলেন, আমি তো আমার মা বাবার সন্তান ছিলাম। দুঃখ লেগেছিল এই কারণেই, ওনার একমাত্র ছেলে সন্তান, উনি ওনাকে মানুষ করতে ওই ছেলেটিকে মানুষ করতে পারেননি। ছেলেটির না আছে আজকে কোনো চাকরি, লেখাপড়ায় সে খুব ভালো,
আরও ভালো চাকরি হবে, এই সিভি ছাড় আরও ভালো চাকরি হবে, আরও ভালো হবে, আরও ভালো হবে করে সে আজ পর্যন্ত চাকরি করেই উঠতে পারেনি। তার বয়স আনুমানিক, মানে ছেলেটির বয়স আনুমানিক 47-48, 50ও হতে পারে। ছেলে বলাটা ভুল, একটা লোকই বলতে পারো, বাড়িতেই সেই বসে থাকে। কাজেই তুমি তো একজনকে, মানে আমাকে এরকম দুঃখ কষ্ট দিয়েছিল। দেখো, মুখ থেকে অভিশাপ আমি দিইনি, এবং কেউ মনে হয় সেরকমভাবে কি আর দেয়, কিন্তু সেদিন যে আমার চোখের জল পড়েছিল এবং আমার মনের ভেতরটা মুচড়ে উঠেছিল, তার একটা তো ফল পাবে। বলে না, হায় লেগে যাবা, ওর হায় লেগে গেছিল। এবং তবুও উনি আমার কাছে নমস্য, আমার টিচার। আমাকে ছোটোবেলায় ইংরেজি শিক্ষা দিয়েছেন, ইতিহাসের শিক্ষা দিয়েছেন, হিস্ট্রি পড়িয়েছেন। যারা আমার ব্লগটা দেখবেন, ডায়াসেশনের যারা ছাত্রী, যারা তাদের মধ্যে যদি কেউ আমার এই ব্লগটা দেখে থাকো বা এই ভিডিওটা দেখে থাকো, আমি নামটা বললাম না সেই ম্যাডামের, হিস্ট্রি পড়াতেন, ইংলিশ পড়াতেন, এবং তার গালে বসন্তের দাগ ছিল, গায়ের রং ফর্সা ছিল, এবং হাইটটা শর্ট ছিল। এইটুকুনি তোমাদের কাছে বললাম। তো কেমন লাগলো? আমি কারো খারাপ চাই না, কিন্তু আমার দুঃখ কষ্ট যে একটা অভিশাপ হয়ে বেরিয়েছিল। তো কেমন লাগলো? জ্ঞান তো কারোর এরকম করো না, বিশেষ করে বিয়ের মতন একটা ব্যাপারে এরকম ভাঙচি কখনো দিতে হয় না। বা কোনো একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে গেল, বিয়ের পর তার জীবনটা দুর্বিষহ করার অধিকার কিন্তু কারোরই নেই। তো কেমন লাগলো জানিও, এবং আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।